আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ ইসলাম বলছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি আছে। ও হচ্ছে আমার স্টুডেন্ট সিয়াম। আর সে এবার অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করেছে। আমরা ওর গল্প শুনবো। ও আসলে আমার সঙ্গে মিষ্টি নিয়ে দেখা করতে আসছে। অনেক খুশি হয়েছে আর কি, খুব ভালো রেজাল্ট করছে এবং তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। কংগ্রাচুলেশন সিয়াম, অনেক অনেক ধন্যবাদ ভালো রেজাল্ট করার জন্য। তো ওর রেজাল্টের কথা একটু বলি। দেখো ওখানে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, সে আরইউ সি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে হচ্ছে 190তম প্লেস করেছে এবং জাহাঙ্গীরনগর এ ইউনিটে 333তম এবং জিএসটিতে তার স্কোর মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে তার স্কোর হচ্ছে 64.5 এবং সে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তার নম্বর হয় হচ্ছে 78, বাট সে দুর্ভাগ্যবশত সে মেডিকেলে চান্স পায় না। কেন 78 পেয়েও চান্স পেল না, আসলে ওর জার্নিটা কতটা কষ্টকর ছিল সেটা আমি জানি প্রথম থেকে। সো ওর থেকে আমরা সবকিছু জানবো। কষ্টের কথা ভুলে একটু ওর সঙ্গে আমি উদযাপন করি। আমি একটু ওকে মিষ্টি খাইয়ে দিই। অনেক অনেক ধন্যবাদ ভালো রেজাল্ট করার জন্য। দোয়া করি জীবনে আরো অনেক বড় হবে। আশা করি আস্তে আস্তে সবাই জয়েন হচ্ছে যতজন আছে। আচ্ছা, ও হচ্ছে সিয়াম, ওর নাম হচ্ছে সিয়াম। আমি ইস্তিয়াক, সলিমুল্লাহ মেডিকেলে। আমি এখন যেখানে বসেও আছি এটা হচ্ছে আমার সলিমুল্লাহ মেডিকেলের ক্যাম্পাস। ওই যে পেছনে আমার সলিমুল্লাহ মেডিকেল দেখা যাচ্ছে, ওই যে লাল বিল্ডিং, ওইটা হচ্ছে আমার মেডিকেল। এন্ড এটা হচ্ছে আমার মেডিকেলের একটা হেল্প ডেস্ক। এখানে আমি এখন বসে আছি আমার মেডিকেলে। তো আসছে মিষ্টি নিয়ে, ও ভালো রেজাল্ট করছে, অ্যাডমিশন টেস্টে পুরো কাঁপাই দিচ্ছে। তো আসলে এখন ওর থেকে শুনি যে ও কিভাবে কি করলো। তার আগে আমি একটু বলি যে ওর জার্নিটা কেমন ছিল বা ওর সাথে আমার পরিচয় কিভাবে, সকল কিছু আমি একটু বলি। সেটা হচ্ছে আজ থেকে 2 বছর আগে যখন করোনা একদম শুরু হয় এবং আমরা সবাই তখন বাসাতে থাকি, আমরা যারা মেডিকেল স্টুডেন্ট সহ যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তখন আমরা প্রত্যেকে আমাদের বাসাতে অবস্থান করি। তো ও আমার ইউটিউব ভিডিও দেখে একদিন আমাকে বলতে যে ভাইয়া আমি মেডিকেল প্রিপারেশন নিতে চাই এবং ভাইয়া আমি আপনার কাছেই পড়তে চাই, আপনার কাছে ছাড়া আমি কারোর কাছে পড়বো না, এরকম কথা বলে। আপনি পড়াবেন কিনা? ও রেগুলার আমাকে একবার করে নক দিত এবং সপ্তাহে একবার করে জিজ্ঞেস করতো যে আমি ওকে পড়াবো কিনা। ও আমাকে বুকিং করে রাখতে চাইছে অগ্রিম টাকা দিয়ে। তাই আমি বলতাম না এখন তো করোনা, কখন করোনা শেষ হবে না হবে, এভাবে তো টাকা নিয়ে আমি যদি কালকে মারা যাই সেই ক্ষেত্রে আমার কি হবে। তো যাই হোক, এইভাবে করতে করোনার জন্য 2টা বছর পার হয়ে যায়। ওর ইচ্ছা পূরণই হয় না যে সে আমার কাছে পড়বে। টাইম পার হতেই থাকে কিন্তু ওকে আমি আর পড়াইতে পারি না। আমার করোনার জন্য 2 বছর পার হয়ে যায় এইভাবে। তো যাই হোক, ওরে আমি এইচএসসির আগে অনলাইনে পড়ালাম, আগে যেন হচ্ছে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখে। তো ওর আবার একটা শর্ত ছিল যে ভাই আমি অনলাইন না, আমি আপনার কাছে অফলাইনেই করতে চাই ভাইয়া, যখনই হোক না কেন ভাইয়া, আপনি প্লিজ একটু ঢাকাতে দ্রুত আসুন না। তো যাই হোক, পরবর্তীতে কোনো উপায় না দেখে তাকে এইচএসসির আগে অনলাইনে পড়ানো হয় এবং এইচএসসির পরে আমি ওরে অফলাইনে পড়াই এবং 1 মাস পড়াইতে পারি ওকে। খুব দ্রুত ওদের পরীক্ষাটা হয়ে যায়, 1 মাস পড়াইতে পারছি। সো এটা হচ্ছে অত্যন্ত সত্য ব্যাপার। ওকে, একবারে অনলাইনে পড়ানো হয় যেন অফলাইনে 1 মাস পড়ানো হয়। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ওর যে ভয়টা ছিল, ওর এসএসসিতে হচ্ছে জিপিএ ছিল কত, 4.5 ছিল। একটা ছেলে তার এসএসসি জিপিএ হচ্ছে 4.5, চিন্তা কর। এখন ও আমারে যখন বলতো যে ভাইয়া আমি মেডিকেলে চান্স পাবো কিনা, আমার খুব ইচ্ছা ভাইয়া আমি মেডিকেলেই পড়তে চাই, আমি মেডিকেল ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। এই ছেলের কথা ছিল এমন যে সে মেডিকেল ছাড়া কিছু চিন্তা করতে পারে না, সে মেডিকেলেই পড়বে। আচ্ছা, তো এখন আমি বললাম দেখো তোমার যে স্কোর 4.5, এর জন্য তো 7.5 কাটা যাবে। এটা কেটে মেডিকেলে চান্স পাওয়া কিন্তু সো টাফ, অনেক কঠিন। তো তুমি যদি আমাকে এইচএসসিতে A+ এনে দিতে পারো তাহলে আমি তোমারে পড়াবো এবং তোমার দায়িত্ব আমি নিব। আসলে কিছু স্টুডেন্ট তাকে অনেক ভালোবাসা, ও রেগুলার আমাকে নক দিত, তো ওর প্রতি আমার একটা টান কাজ করতো এবং ওর নামও সিয়াম, আমার আরেকটা নাম হচ্ছে সিয়াম। সো আমি ওরে খুব ভালোবাসতাম।
এবং ও খুব ভদ্র, খুবই মানে ওর মেনার এত ভালো, সে যখনই কথা বলতো সালাম দিয়ে কথা বলতো, ওর মেনার আমার খুবই ভালো লাগছে। সো ওরে আমি সবসময় আগলায় রাখতাম এক কথা। তো যাই হোক, সেই ছেলে ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি ওরে যা যা নির্দেশনা দিচ্ছি সে সব কিছু পালন করছে। তার আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এন্ড সে এসএসসিতে জিপিএ 5 এনে দেয় আমাকে। এইচএসসিতে সে জিপিএ 5 আমাকে এনে দিছে, সে তার কথা রাখছে। এবং দেখো, দেন আমি এইচএসসির পরে তাকে পড়াইলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো তারপরে সে আমাকে বললো, ভাইয়া আমার যদি মেডিকেল কোনোভাবে মিস হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে তো আমি আর কোথাও চান্স পাবো না, আমার যে জিপিএ আছে এটা তো খুব টাফ হয়ে যাবে ভাইয়া। তো সে যাই হোক পরে উদ্ভাসে ভর্তি হয় ম্যাথের জন্য, সে ম্যাথ করে। সে কিভাবে করছে সেটা আমি ভাইয়ার থেকেই শুনবো আমরা, যে আসলে সে কিভাবে করছে না করছে। দেন দেখো, জাস্ট ওর ভাগ্যের কথাটা আমিই বলি, ও না বলুক, ওর হয়তো খারাপ লাগতে পারে অনেক, ও হয়তো বলতে পারবে না। তো তার মেডিকেলের জার্নিটা কেমন ছিল, সে যখন মেডিকেলে পরীক্ষা দেয় তার মেডিকেলে স্কোর ছিল 78। এইবার ভর্তি পরীক্ষায় 22 সালে সে মেডিকেলে পরীক্ষা দেয়, তার স্কোর ছিল 78। 78-এ কত ভালো মেডিকেলে চান্স হতো একবার চিন্তা করো তো। তো তার ওই যে এসএসসি যে জিপিএ খারাপ ছিল, 4.5 ছিল জিপিএ, তো এইচএসসি জিপিএর জন্য 7.5 কাটা যায়। তাহলে 78 থেকে 7.5 কাটলে কত থাকে? 70.5 থাকে। তো ওর শেষ পর্যন্ত নম্বর দাঁড়ায় 70.5। তাহলে চিন্তা করো যে ও কতটা স্ট্রাগল করছে, কতটা কষ্ট করছে ও, যে মানে সে মেডিকেলে চান্স পাওয়ার নম্বর তো উঠাইছে ভাই, নাকি 78 তো পাইছে। বাট দেখো তার জিপিএর জন্য মানুষ একটা সময় খারাপ করতেই পারে, মানুষের লাইফে খারাপ সময় আসবে, বাট মানুষ আস্তে আস্তে বুঝতে বুঝতে না লাইফে শাইন করতে পারে। দেখো সে কিন্তু 70.5, ওর যে 7.5 কেটে 70 নম্বর থাকলো, এই 70-এ কিন্তু তার চান্স হয়। 70-এ কিন্তু অন্যান্যবারে চান্স হয় 70.5। কিছু না হলেও তার কুষ্টিয়া মেডিকেল, পাবনা মেডিকেল, অথবা ভাইয়া তার ধরো পটুয়াখালী মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতে চান্স হতো, সেগুলোও তো ভালো, ঠিক কিনা? বাট দেখো এবার কি হলো, কোয়েশ্চেনগুলি বইয়ের লাস্ট থেকে ওঠানোর জন্য হুবহু কাটমার্ক অনেক বেড়ে গেল, 72.75। দ্যাট মিনস 73-এ চলে গেল, যার জন্য কিন্তু ওর চান্সটা হয় না। কিন্তু দেখো, কেউ যদি ভালো মতো লেখাপড়া করে, তার যদি একটু বেসিক থাকে, তার পড়ার রুট যদি ঠিক থাকে, তার লেভেল যদি ঠিক থাকে পড়ার, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। দেখো আজকে সে মেডিকেলে চান্স পায় নাই, তো ওর কথা ছিল আমি মেডিকেলে না পড়লে বেসরকারিতেই পড়বো। যাই হোক, ছেলে শেষ পর্যন্ত আমার কথা শুনে বেসরকারিতে ভর্তি হয় না। আজকে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিটে 190তম প্লেস করছে। সে সিএসসি পাবে, না হয় টিপলি পাবে, না হয় আরো কোনো ভালো সাবজেক্ট পাবে। জাহাঙ্গীরনগর এতেও সে হচ্ছে 333তম প্লেস করছে, ওখানেও সে ভালো সাবজেক্ট পাবে। জিএসটিতে তার স্কোর 64.5, চিন্তা করো, সে সাস্টের সাবজেক্ট পাবে। তো দেখো যে আল্লাহ মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, দেখো আল্লাহ মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। দেখো ও একটা তার জলজান্ত উদাহরণ। অনেকেই তোমরা কোয়েশ্চেন করো যে ভাইয়া জিপিএ তে 8 কেটে আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, জিপিএ 8, 7 কেটে চান্স পাওয়া সম্ভব কিনা। দেখো আমার সামনেই এরকম কত উদাহরণ আছে, আমার কত স্টুডেন্ট আছে, দেখো শুনি। আমরা এখন সিয়ামের থেকে শুনি যে ও আসলে কিভাবে লেখাপড়া করেছে এবং কি কি করেছে। আমরা একটু প্রথম থেকে আমরা শুনি ওর থেকে। সিয়াম, তুমি তোমার এসএসসির সময় থেকে শুরু করো, তোমার স্মৃতি দিয়ে শুরু করো, যে প্লাস পেলা না, তারপরে সিচুয়েশন কি ছিল, দেন তুমি এইচএসসিতে তুমি কিভাবে আর কি এ প্লাস পেলা, এই পর্যন্ত আমরা একটু শুনি আসলে। প্রথম কথা হলো এ প্লাস খুবই ইম্পর্টেন্ট এসএসসি আর এইচএসসিতে। এখন অনেকে আমাদের দেশে এসএসসি লেভেলে জানেই না যে মেডিকেলের মানদণ্ড কি, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে যেহেতু এখন সবকিছু অনলাইনে হইতেছে, সবাইকে অ্যাডভান্স হইতেছে, সবাই এইচএসসিতে তাদের প্রিপারেশনটা আগায় নিতেছে, সেটা মেডিকেল হোক, বুয়েট হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাই হোক। তো ওই ক্ষেত্রে সবারই উচিত এইচএসসি লেভেল থেকে একটু একটা প্রিপারেশন নাও, প্রি অ্যাডমিশন প্রিপারেশন। তো ওই ক্ষেত্রে সে অনেক আগায় যাবে। এছাড়া আমি বলবো জিপিএর দিকে একটু ভালো রকম ফোকাস দিতে নিলে আমার মতো অবস্থা হবে, কারণ এসএসসি জিপিএ অনেকই ম্যাটার করে। এটা আমার রেজাল্ট সবাই দেখতে পেতেছে যে এসএসসি জিপিএ এইচএসসি জিপিএ আরো বেশি ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে সবারই উচিত এসএসসি জিপিএ প্রথমে খেয়াল করা। তো আমি ওই ক্ষেত্রে আমার নিজের গাফিলতি ছিল এসএসসি লেভেলে, যে ঠিক মতো পড়ালেখা করিনি এসএসসি লেভেলে,
যার কারণে জিপিএটা অত ভালো আসেনি। বাট আলহামদুলিল্লাহ এইচএসসি লেভেলে একটা ভালো জিপিএ আনতে পারছি, যার কারণে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার অন্তত সাহসটা করতে পারছিলাম। তো সেই ক্ষেত্রে আমি কলেজ লেভেল থেকে মেডিকেলের যে প্রিপারেশন নেব, আমার একটা চিন্তা ছিল যে বেসরকারি মেডিকেল হলেও পড়ার। তো ওই ক্ষেত্রে আমি আগে থেকেই পড়া শুরু করি যে অ্যাটলিস্ট সরকারিতে একটা ট্রাই করতে তো ক্ষতি নেই, আমি ট্রাই করি। সেই ক্ষেত্রে আমি এইচএসসি থেকেই মোটামুটি পড়া শুরু করি যে মেডিকেলে কী টাইপের কোয়েশ্চেন আছে, মেডিকেলের কোয়েশ্চেন মেকটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি যে স্যারেরা যে কোয়েশ্চেন করে কী টাইপের কোয়েশ্চেন পছন্দ করে, সেটা হোক জিকে, হোক ইংলিশ, হোক বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই আসো। তো কোয়েশ্চেনগুলো কিন্তু অতটা টাফ না, শুধু একটু টেকনিক্যালি পড়তে হয় আর সিম্পলিফাই করে পড়তে হয়। আমার একটা সমস্যা ছিল, আমি বায়োলজি সিম্পলিফাই করে পড়তে পারতাম না, বায়োলজি পড়তে অনেক সমস্যা হইতো, মোটামুটি কনসেপ্টগুলো আমি বুঝতাম না। তো ওই ক্ষেত্রে আমি একজন টিচারের অনুভব করি যে আমার একজন টিচার বা টিউটোরিয়ালে ভালো হয়। তো ওই ক্ষেত্রে আমি সৌভাগ্যবশত ফেসবুকে ইসলাম ভাইকে পাই, ওনার ভিডিও দেখি ইউটিউবে। তো আমার ওনার পড়ানোর ধরন এবং স্টাইল খুবই ভালো লাগে, উনি যেভাবে কনসেপ্টগুলো অ্যাপ্রোচ করায়, বায়োলজির টার্মগুলো যেভাবে উনি আমাকে অ্যাপ্রোচ করাইতো। তো ওনার ইউটিউব থেকে প্রথমে আমি দেখি যে উনি কেমন পড়ায়, আমার কাছে খুবই পছন্দ হয়। তুই তো টিপিক্যাল কোচিং এ যেভাবে বলে তো সেভাবে বলে যাচ্ছিস, কারণ মানুষজন তো ভাববে যে ভাই মনে হয় টিপিক্যাল কোচিং এর মতো বলছিস। এটা তুই আমার বল যে এই যে তুই যে মানে যে এই যে ডিপ্রেশনে থাকতি, এই যে এসএসসি লেভেল থেকে আগে আমারে বল, আমার উদ্দেশ্য আমার প্রশংসা করতে হবে না তোর, তুই এখন পোলাপান্ডে বল যে তোর এসএসসি খারাপ ছিল, তুই এসএসসিটা ভালো করলি, এই যে তুই এই যে একটা কাটাময় পথ, কণ্টকময় পথ তুই কেমনে ওভারকাম করলি ভাই? এবং আমার সাথে পরিচয় কিভাবে তোর, হ্যাঁ, এবং আমার সাথে কি কথা হতো মেসেঞ্জারে, ভাই কণ্টকময় পথ তুই কেমনে পার করলি, এটা একটু বল, বাচ্চা কাচ্চারা শোন। ভাইকে আমি একদিন মেসেজ দিই যে আমি একদিন দেখতে পাই যে স্যার সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, আমার ওই সময় কাজে ছিল বড় ভাইদের মেসেজ দেওয়া, হ্যাঁ, যারা মেডিকেলে পড়ে। তো অনেকের মেসেজ দিতাম, অনেকে রিপ্লাই দিত না, অনেকের কথা ধরন পছন্দ হইতো না, অনেকে ফ্রেন্ডলি না, সবাই যেমন যে সবাই তো আর সব রকম হয় না। তো ভাইয়াকে আমি একদিন মেসেজ দিছি, তো ভাইয়া আমার রিপ্লাই দিছে। প্রথম কথা বলতাম যে ভালো লাগতো ভাইয়ার সাথে কথা বলতে, যে ভাইয়ার পরে সমস্যার কথা জানি যে ভাই আমার এসএসসি তো রেজাল্ট খারাপ, যে আমার সমস্যা হইতেছে অনেক, এই তো আমি অনেক ডিপ্রেস থাকতাম, এসএসসি রেজাল্ট নিয়ে চিন্তিত থাকতাম যে আমার হবে কি হবে না। তো এই ক্ষেত্রে ভাইয়ার আমি যখনই আমার মানে খারাপ লাগতো বা ডিপ্রেশনটা কাজ করতো, তো ভাইয়াকে আমি মেসেজ দিতাম বা ফোন দিতাম, ভাইয়া আমাকে সময় দিত। ওইভাবে আর কি মেন্টালি ডিপ্রেশনটা আমি কাটাই উঠছি। ভাইয়া অনেক সাহায্য করছে ডিপ্রেশন কাটাইতে, অনেক মেন্টালি সাপোর্ট করছে ভাইয়া আমাকে, যে না আমার দ্বারা কিছু সম্ভব, আমার দ্বারা হবে জীবনে কিছু। তো ভাইয়ার কথা শুনে আমি সাহসটা পাই যে হ্যাঁ, মেডিকেল প্রিপারেশন আমার নেওয়া উচিত, আমার হয়তো বা কিছু না কিছু হবে, আমার প্রিপারেশন আমার আগানো দরকার, বাকিটা আল্লাহ। এবং আমি বলছিলাম যে হচ্ছে, আমি কি বলছিলাম যে যদি কোনোভাবে মেডিকেল মিসও হয়, যদি এসএসসি তে আমার এ প্লাস এনে দিতে পারো, আমি বলছিলাম কি কিভাবে এ প্লাস পাইতে হয়, কিভাবে বললে এসএসসি তে এ প্লাস পাইতে হয়, আমি তোমার সেই ব্যাপারে সকল কিছু আমি তোমারে বলছি। এখন এ প্লাস যে পাইছো, তখন আমি বলছিলাম যে একটাই কোশ্চেন ছিল, ভাই মেডিকেলের চান্স না পাইলে আমার তো অনেক টাফ হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। সো আমি ওরা বলছিলাম ভাই আমি তোমার এই পড়াটা হচ্ছে বাসা থেকে মুখস্থ করাই দিচ্ছি, আমি ওরা বাসায় পড়াতাম, একা পড়াতাম, ওকে 500 রানে পড়াতাম, কারণ আসলে ও আমার 2 বছর আগে থেকে ফিক্সড করে রাখছিল যে আমি ভাইয়ের কাছে পড়বো, এবং আমি ওরা কথা দিছিলাম, ও টেকনিক্যালি আমার থেকে কথাটা আদায় করে নিয়েছিল যে ভাইয়া আপনার আমাকে পড়াইতেই হবে। সো আমি আর কি বাধ্য ছিলাম, আমি কাউকে কথা দিলে সেই কথা রাখি, আমি এ পর্যন্ত আমি কথা রাখছি। তো ওকে আমার পড়াইতে হয়, এবং ও আমার একটা কথা বলতো যে ভাই আপনি 15,000 টাকাতে আমাদের পড়াবেন তো, 15,000-এ পড়াবেন তো, পরে এসে বাড়ায় দিবেন না তো ভাই, আপনি এখনই অ্যাডভান্স দিয়ে রাখেন, এই কথা বলতো। তাই বলতাম না আমি তোর কোনো বেতন আমি তোর বাড়াবো না, যা পেমেন্ট আমি বলছি ওরাই হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সে খুব চিন্তায় থাকতো যে এ প্লাস না পাই, তোমার হচ্ছে মেডিকেলের চান্স না পাইলে আর কোথাও মনে হয় চান্স হবে না। তো আমি ওরে বলি যে না ঠিক আছে, তুমি তাইলে উদ্বাসে ভর্তি হও, সেখানে তুমি ম্যাথের ব্যাপারটা একটু খেয়াল রাখো, আর আমি তোমাকে বাসায় পড়া মুখস্থ করাই দিব।
যা আমি পড়াবো ওখানে মুখস্থ করে খাওয়াই দিয়ে আমি ওখান থেকে উঠে চলে আসবো, এবং ওর ক্ষেত্রে আমি ওটাই করছি। এবং ছেলে দুইটাই খুব ভালো মতো কোরিলেট করছে, বুঝছো? যেহেতু আমি ওরে পেড়া দিতাম না, পড়াটা মুখস্থ করে খাওয়াই দিয়ে আসতাম, অ্যান্ড ও করতো কি, ওই সময়টা হচ্ছে ওর ম্যাথ বা ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম, হাবি রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্ম, বা তোমার হচ্ছে একটু আপার লেভেলের একটু যে ম্যাথগুলি থাকে ওইগুলিও আমি একটু ধরাই দিতাম, প্লাস আরো অভ্যাস থেকে শিখে আসতো। পিওর ম্যাথ তো আর আমি পড়াই না, পিওর ম্যাথটা দেখা যাচ্ছে ওখান থেকে শিখে আসতো। সো ওর জন্য জিনিসটা অনেক সোজা হয়ে যেত, ও দুইটা খুব সুন্দরভাবে কোরিলেট করতে পারছে। অনেক স্টুডেন্ট কিন্তু এটা পারে না, এবং এটা খুবই টাফ। একাধারে ম্যাথ ফিজিক্স, একাধারে ঢাবির প্রিপারেশন নিছে সে, এবং একাধারে সে আমার মেডিকেলের প্রিপারেশন নিছে, দুইটা খুবই টাফ। তো আমি এখন, ও যেহেতু সফল, ও ভাই প্রিপারেশন নিয়ে সফল, সো আমি একটু শুনতে চাচ্ছি যে সে কিভাবে কোরিলেটটা করছে, সে একাধারে কিভাবে ঢাবির প্রিপারেশন নিছে, এবং সে একাধারে কিভাবে মেডিকেলের প্রিপারেশনটা নিছে, সে কিভাবে সামলানো দুইটা জিনিস আমি একটু শুনতে চাই। এবং বাচ্চা কাচ্চারাও এটা শুনতে চাই, তুমি বলো, পরবর্তীটা ভিডিওটা ইউটিউবে আপলোড করো। এই ক্ষেত্রে যেহেতু সবাই মেইন টার্গেটটা মেডিকেল, তো আমি সেক্ষেত্রে বলবো প্রতিদিন বায়োলজিটা পড়া, কারণ বায়োলজি দেখা যাইতেছে না পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই ক্ষেত্রে প্রতিদিন একবার হলেও বায়োলজিটা পড়তে হবে, বায়োলজিটা চোখ ঘোরাইতে হবে। আর কেমিস্ট্রিও তো খুবই টাফ, মেডিকেলের কোয়েশ্চেনগুলো, কেমিস্ট্রি একটু ঘোরাই পেঁচায় কোয়েশ্চেন করে, একদম ফুইটা ফুইটা কোয়েশ্চেন করে। তো এই ক্ষেত্রে কেমিস্ট্রিটা প্রতিদিন না পড়লেও চলবে, কেমিস্ট্রিটা একটু প্ল্যান অনুযায়ী টেকনিক্যালি পড়তে হবে। তো তবে আমি পার্সোনালি বায়োলজিটা দেখতাম, প্রতিদিন একটা করে চ্যাপ্টার দেখতাম। প্রথম দিকে তো একটা চ্যাপ্টার পড়তে একদিন লাগবে মোটামুটি, যদি ওই রকম না পড়া থাকে। পরে আস্তে আস্তে জিনিসটাকে প্রতিদিন মানে রিভিশন করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে যে আমার যাতে একটা চ্যাপ্টার দেখতে মোটামুটি 2 ঘন্টায় একটা চ্যাপ্টার দেখা শেষ হয়ে যায়। এরকম বায়োলজির ক্ষেত্রে আনতে হবে, এরকম তোমার ম্যাথের ক্ষেত্রেও প্র্যাকটিস করতে আনতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে আমি যেটা সত্যি কথা বলবো যে উদ্ভাসের যে বইগুলো ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে উদ্ভাসের যে প্রিপারেশন বুকগুলো ভার্সিটি কোঅর্ডিনেটর, ওইগুলোর কোনো বিকল্প নাই। ওইগুলো তোমার জিএসটির ক্ষেত্রেও হেল্প করবে, ওইগুলো ঢাবির ক্ষেত্রে হেল্প করবে। উদ্ভাসের বইগুলো যথেষ্ট ভালো, হ্যাঁ, রেগুলেটর এগুলি করার দরকার নাই। উদ্ভাসের বই যথেষ্ট ভালো, উদ্ভাসের বইগুলো ফলো করবো। আর উদ্ভাসের একটা কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, জিএসটির কোয়েশ্চেন ব্যাংক, ওইটা ফলো করবো, ওইটা অনুযায়ী ম্যাথ করবা। কিংবা যেসব কোয়েশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পাওয়া যায়, যে চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টার করলে আমি ম্যাট্রিক্স বানিয়ে ম্যাথ করলাম, এই চ্যাপ্টার রিলেটেড যত কোয়েশ্চেন আছে ভার্সিটিতে আসছে, ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক মূলত, এটা ফলো করবা। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ করতে খুব বেশি সময় লাগে না, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টায় হয়ে যায়। ওই ক্ষেত্রে তুমি একদিনে এক বছরে 5টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো ভার্সিটি কোঅর্ডিনেট কোয়েশ্চেন ব্যাংকে। ওই ক্ষেত্রে দেখা যাইতেছে ম্যাথে খুব বেশি একটা সময় লাগতেছে না, তুমি যদি টেকনিক্যালি পড়ালেখা করো। আর বায়োলজি গুলো তো একটু সিম্পলিফাই করে করতে হবে, ওইটা তুমি নিজে পড়ো, কিংবা তোমার কোনো টিউটর রাখতে পারো, কিংবা অনলাইনে যে কোনো কোর্স করতে পারো। মেইন কথা সিম্পলিফাই করে করতে হবে, এবং টেকনিক্যালি অনেক টেকনিক্যালি আগাইতে হবে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট যে টেকনিক্যালি করতে হবে, সারাদিন এরা করে পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি তোমার যে চ্যাপ্টারগুলি পড়াই দিয়ে আসছি কতটা সংক্ষেপে, হ্যাঁ, কতটা অনেক সংক্ষেপে। ছন্দ ছাড়া পড়াইছি কিনা ভাই, এটা বলো তো। আমি তোমার কোনো সকিনা, জরিনা, রহিমা এই ওর সাথে প্রেম করলো, এই ওর সাথে হ্যাঁ। প্রেম করছে, আমি কোনো ছন্দ শিখেছি না। আমি ছন্দ ছাড়া তোমার টেকনিক্যালি আমি বায়োলজি শিখাই আসি না। তুমি পড়া ভুলে গেলেও উত্তর করে আসতে পারবে না। হ্যাঁ। তোমার আমি কেমিস্ট্রির আমি জিনিস আমি তোমার টেকনিক্যালি শিখাই আসছি কিনা বলো। হ্যাঁ, অবশ্যই। ছন্দ ছাড়া সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। ছন্দ ছাড়া। এবং তুমি যদি কোনোভাবে পড়া ভুলেও যাও, তুমি কিন্তু অবশ্যই উত্তর এনিহাও কিন্তু বের করে নিয়ে আসতে পারবে, সম্ভব, রাইট? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, ছন্দের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে অনেকে ছন্দের পিছনে দৌড়ায়, এই জিনিসটা আমার খুবই অপছন্দ, যে প্রত্যেকটা লাইনে লাইনে আমি কেন ছন্দ শিখবো। আমার যেটা খুবই দরকার যে ছন্দ তারা মনে থাকতেছেই না, এটা শুধু আমার ছন্দ শিখতে হবে। পুরো জুওলজি বই এছাড়া- নিয়ে কয়টা ছন্দ বের হতে পারে? সর্বোচ্চ 14টা, হ্যাঁ। 13 থেকে 14টা হ্যাঁ। বা 15টা ছন্দ বের হবে টোটাল জুওলজি বই নিয়ে। হ্যাঁ। ঠিক কিনা? এবং আমি যদি বোটানি পড়ি টোটাল ছন্দ কয়টা বের হবে? ওইটাকে 13 থেকে 14টায়। এই ছন্দটায় 30টা ছন্দ মনে রাখা যায়। এখন প্রতি জায়গাতে যদি আমি ছন্দ করি, হ্যাঁ, প্রায় যদি আমার 40-50টা ছন্দ হয়ে যায়, তাহলে কোন ছন্দ কোথায় বসবে? এখন তোমার সময় 60 মিনিট, 60 মিনিটের সময় নেই, 60 মিনিটে 100টা এমসিকিউ। সময় যে কোন দিক দিয়ে চলে যাবে পরীক্ষার হলে এটা তুমিও বুঝবে না, তুমি মানে ধরতেই পারবে না। ওই ক্ষেত্রে প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি একদিন এমসিকিউ প্র্যাকটিস করতে বসো,
ওই ওই সময়ই বলবা তোমার ছন্দ কি কাজে দেয় কিনা। ছন্দ কিন্তু আসলে কাজে দেয় না, ইফেক্টিভ না, পুরো মানে ফালতু একটা কনসেপ্ট। ছন্দ যেটা খুবই দরকার সেটা শিখবা ছন্দ। এছাড়া আমি বলবো ছন্দ শেখার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি মাথায় একটু ভিজুয়ালাইজ করতে হবে, পড়াগুলো কনসেপ্টগুলো ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করা শিখতে হবে যে কোনটা কিভাবে কি হইতেছে, ওই রক্ত কোন দিক দিয়ে যাইতেছে, কোন দিক দিয়ে বের হইতেছে, কোন দিক দিয়ে পাম্প হইতেছে। নামের মধ্যে দিয়ে হ্যাঁ, নামের মধ্যে দিয়ে ল্যাটিনটা ভেঙে মানে হ্যাঁ। গ্রিক ল্যাটিন সাধারণত বায়োলজি তো আসে গ্রিক এবং হ্যাঁ। ল্যাটিন থেকে, তাই না? বা আমি যাই বলি না কেন আমার বায়োলজি আসছে গ্রিক ল্যাটিন থেকে। কেন আসছে? কারণ গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ডগুলি ইন জেনারেলি চেঞ্জ হয় না, বাট তাকে ইংলিশ অনেক অ্যাডভান্স ওয়ার্ড যেগুলি চেঞ্জ হয়। সো আমি যদি গ্রিক ল্যাটিন গুলি একটু ভেঙে পড়ি তাহলে কিন্তু বায়োলজি অনেক সোজা হ্যাঁ, হয়। অনেক সোজা হয়, এবং simple right এবং হবে। এবং কেমিস্ট্রি গুলো যদি আমি সেইভাবে পড়ি না, অনেক কঠিন কঠিন ছক, ফিজিক্সের অনেক কঠিন কঠিন ছক আমার হ্যাঁ। ইউটিউবে দেখো অনেক ভিডিও দেওয়া আছে, এগুলি কিন্তু ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, হ্যাঁ। অনেক টেকনিক্যালি কিন্তু অনেক বড় বড় ছক মনে রাখা যায়। আচ্ছা, এখন আমি আরেকটা কোয়েশ্চেন করি। তাতে তুমি যে এই যে দুই ধরনের প্রিপারেশন একসাথে নিলা, ইউনিভার্সিটি প্লাস মেডিকেল, আমার কাছে পড়লা, আমার উদ্ভাসেও পরীক্ষা দিলা, ম্যাথ পড়লা, সো তোমার এগুলি মিলায় দৈনিক দিন রাত মিলায় কত ঘন্টা করে পড়তে হতো যদি একটু বলতো? অনেকেই এই কোয়েশ্চেনটা করে, কত ঘন্টা করে পড়তে হতো? এখন শুধু মেডিকেলের জন্য পড়তে গেলে আমার পার্সোনাল মতামত 12 থেকে 14 ঘন্টা, শুধু মেডিকেল যদি হয়। হ্যাঁ। আর যদি দুইটা কোলাবোরেশন করে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে 16 ঘন্টা করতে হবে, 16 ঘন্টা 15 থেকে করতে 16 হবে। ঘন্টা। 15 ঘন্টার নিচে একদিনও মিস দেওয়া যাবে না। হ্যাঁ। আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তুমি যদি মনে করো আজকে 16 ঘন্টা করছি, কালকে একটু গ্যাপ দেই, 8 ঘন্টা করি, কালকে 6 ঘন্টা করি, 5 ঘন্টা করি, হয়ে যাবে। আসলে হবে না, আসলে হবে না। তোমার নিম্নে 15 ঘন্টা করতে হবে, প্রতিদিন 2-3 ঘন্টা ম্যাথ করতে হবে, ম্যাথ না করলে বোঝা যাবে। প্রতিদিন বায়োলজি করতে হবে, বায়োলজি না করলে বোঝা হ্যাঁ, যাবে। আমি কিন্তু নিজের চোখে দেখছি যে ও কিভাবে কি সংকুচিত ভাবে লাইফ স্টাইল লিড করছে। জাস্ট ও আমারে ফোন দিয়ে বলতো, ভাইয়া আমি ঘুমানোর টাইম পাচ্ছি না, ভাইয়া আমি ঘুমাবো কখন? ও আমারে বলতো। সে সারা রাত জেগে পড়ছে, দুপুরে 3 ঘন্টা ঘুমায় আবার আমার কাছে পড়ছে, এমন অবস্থা হয়েছে। ও আমারে ফোন দিয়ে বলছে, ভাইয়া আপনি কি ভাইয়া প্লিজ আর 1 ঘন্টা পরে আসেন, আমি আর 1 ঘন্টা ঘুমাই, আমি কাল সারা রাত পড়ছি, আমি কাল এই করছি। মানে ও মানে এতটা সংকুচিত লাইফ লিড করছে যার ফলাফল আজকে ও পাচ্ছে। ওর আব্বু আম্মু এত খুশি যে বলার বাইরে। আজকে যে জায়গায় আমি ওকে নিয়ে বসে আছি, যে পজিশনে সলিমুল্লাহ যে জায়গায় আমি বসে আছি, ও ঠিক আজ থেকে কয় মাস আগে, 8 মাস 7 থেকে মাস, হ্যাঁ 8 মাস। 8 মাস আগে ওর বাবাকে নিয়ে এখানে আসছিল। ওর বাবা এসে আমাকে বলে যে ওর দায়িত্ব আমি তোমার উপরে উঠাই দিলাম, তুমি একটু দেখো, সবসময় ওর খেয়াল রাখো, সবসময় ওর খেয়াল রাখা। আজকে সেই ছেলে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে এখানে, সে আজকে মিষ্টি নিয়ে আসছে, এটা আমার কত ভালো লাগা এটা আমি বোঝাতে পারবো না। যে স্টুডেন্ট যখন ভালো করে, প্রিয় স্টুডেন্ট তখন খুবই ভালো লাগে, শিক্ষক হিসাবে খুব ভালো লাগা কাজ করে। আচ্ছা, আরেকটা কথা তুমি বলো যে তুমি ধর্মকর্ম করতা কিনা, মানে হ্যাঁ, ধর্মীয় অবশ্যই। কাজ, তুমি কি নামাজ পড়তা কিনা? এটা নামাজের কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ তুমি যতই বড় জিনিসটা দেখো, তোমার ধরো ডেস্টিনেশন 20 কিলো, বাইরে কথার কথা যে তোমার ডেস্টিনেশন 20 কিলো, তুমি আল্লাহর যদি রহমত না থাকে তুমি 19 কিলোতে যায় একটা যেতে পারবো। এখন আল্লাহর যদি রহমত থাকে তুমি ধরো 16 কিলো পর্যন্ত তুমি এফোর্ট দিছো, এরপরে হয়তো হয়তো বা মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে তিনি তোমার ওইটা নিয়ে ওইটা আনতে পারেন। তো ওই ক্ষেত্রে ধর্মকর্মের কোনো বিকল্প নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। খুব খুব বেশি পরিমাণে চাইতে হবে। হইতে পারে তোমার মেডিকেল কলেজ নাও হইতে পারে, ওই ক্ষেত্রেও চাইয়া যেতে হবে, চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহর কাছে চাইয়া যেতে হবে যে আসলে নামাজের মাধ্যমে ধ্যানকে কেন্দ্রীভূত করা যায়, তাই না? যখন আমরা নামাজ হ্যাঁ। পড়ি পৃথিবীর সকল চিন্তা ভাবনা ছেড়ে আমরা হচ্ছে নামাজ পড়ি, তাই না? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি হয়, ধ্যানকে যে পরীক্ষার হলে কেন্দ্রীভূত করতে হয় সেটা নামাজের মাধ্যমে অর্জন করা যায়। বা যারা হিন্দু আছে পূজা করবে, হ্যাঁ। যারা খ্রিস্টান আছে চার্চে যাবে, তাই না? হুম। তাহলে কি হয়, আমার চান্স পাওয়া অনেক সোজা হয়, তাই না? হুম। তাহলে জ্ঞানকে কেন্দ্রীভূত করা যায়। আচ্ছা, ভেরি গুড। তুমি আর কিছু বলতে চাও কিনা? আর কিছু বলতে চাইলে এবার আমার নিয়ে যদি কোনো স্মৃতি থাকে বা যদি কিছু থাকে, যদি আমাকে নিয়ে কিছু বলতে চাও তাহলে বলো। আচ্ছা, আসলে আমি পড়ার জন্য ঢাকা ফার্মগেটে একটা বাসা নিয়েছিলাম। অনেকের এই টেন্ডেন্সি থাকতে পারে যে উদ্ভাসে পড়তে হবে, আমার ফার্মগেটেই পড়তে হবে। না, আসলে এটা না। পড়ার জন্য বাইরের কোচিং সেন্টার থেকে আমার পার্সোনালি ভালো লাগছে যে আরেকটু লাভ দিল। বাসায় কেউ এসে যদি মেন্টরিং করে, মেন্টরিং করলে দেখা যায় কি যে নিজের পড়াটা যেমন হয় তেমন একটা মেন্টাল সাপোর্ট থাকে। তুমি তোমার পার্সোনাল সমস্যার কথা
তোমার চাপের কথা, পড়ালেখার চাপ হোক বা যে কোনো চাপ হোক, তুমি তোমার মেন্টরের কাছে শেয়ার করতে পারো যে আমার এই সমস্যা ফেস করতেছি, আমি আদৌ বুঝতে পারতেছি না, আমি কি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা। ওই ক্ষেত্রে তিনি তোমাকে সঠিক গাইডলাইন এবং মেন্টরিং করতে পারে, যেটা ভাই আমার করছেন। তো আমি দেখা যেত একটা বাসায় থাকতাম, আমার এক রুমমেট থাকতো, আমি প্রায় সময় ডিপ্রেস থাকতাম যে আমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল হবে কিনা। ওই ক্ষেত্রে ভাইয়ার অনেক কথা আমার অনুপ্রাণিত করছে যে না, হবে, আমার দ্বারাও কিছু সম্ভব। ওই ভাইয়া অনেক সুন্দর সুন্দর কথা বলতো যে সবারই সময় আসে, যে সবারই ভালো সময় আসে, তুমি শুধু তোমার হার্ড ওয়ার্কটা করো, যেটা আমি করছিলাম। আমি ভাইয়ার কথা মতো পড়ছি, ভাইয়ার কথা মতো হার্ড ওয়ার্ক করে গেছি। আমার মেডিকেল হয় নাই, তাও আমার আফসোস থাকলেও খুব একটা বেশি আফসোস নাই। ভাইয়া এরকম আমার ফিল করাইছে যে মেডিকেলে সব না। ওই ক্ষেত্রে এবং আমি পড়ায় কি বুঝাই দিয়ে আসতাম কিনা যে এইভাবে পড়লে চান্স পাওয়া সম্ভব, এই বাইরে আর কোশ্চেন আসবে না, আমি বলে দিয়ে আসতাম না হ্যাঁ, যে একটা অধ্যায় আমি পড়াইছি, কোন বই থেকে কত রকমের কোশ্চেন আসবে আমি মুখস্থ বলে দিয়ে আসতাম কিনা, আমি তোমার শেখাই দিয়ে আসছি কিনা, তোমার কি তারপরে আর কি হতো যে বাইরে আর কোশ্চেন আসবে? আচ্ছা, তো ভাইয়া করতো কি, আমার যেভাবে পড়াইতো, উনি আসতো, আয়সা বই অনেক সুন্দর করে লাগাই দিত। এই এই দাগানোটা খুবই স্পেসিফিক ছিল, খুবই স্পেসিফিক, এবং এই সময়ে স্পেসিফিক দাগানোর কোনো বিকল্প নেই, কারণ একটা বড় সময় নেই তোমার। 12টা চ্যাপ্টার, জুলজির 12টা চ্যাপ্টার, বটানির 12টা চ্যাপ্টার, তোমার তো একটা বড় সময় নেই। এক্ষেত্রে তোমার দাগায় পড়ার বিকল্প নাই। তো দাগায় পড়তে হইলে দেখা যায় একটা চ্যাপ্টার দাগাইতে মোটামুটি অনেক সময় লাগে, 10 ঘন্টা 12 ঘন্টা, যদি ভালো করে লাইন টু লাইন করে দাগাইতে চাও। তো একদম সত্যি কথা যেটা ভাই আমার সুন্দর করে দাগাই দিত, আমি আজ পর্যন্ত দাগানো লাইনের বাইরে কিছু পড়িও নাই, কিছু বইরা দাগানো লাইনের মধ্যে সব কমন পাইছি, বায়োলজি যা কমন পাওয়ার, দাগানো লাইনের বাইরে কিচ্ছু আসে না। তো ভাইয়া যা যা দাগাই দিত ওইগুলো আসে, ভাইয়া যা যা নোট করাই দিত, যা যা বুঝাই দিত, এক্স্যাক্টলি তুমি কোয়েশ্চেন হুবহু কমন পাইতে বাধ্য যদি এমন মেন্টরিং কেউ করে বা কেউ দাগায় পড়ায়। তো দাগায় পড়ার বিকল্প নাই, সুন্দরভাবে দাগায় পড়তে হবে, খুব সিম্পলিফাই করে পড়তে হবে যাতে কোনো অসুবিধা না হয়। আর এই দাগানোগুলো কিন্তু তোমার পরীক্ষার আগের রাতে কাজে লাগবে। ধরো তুমি একটা চ্যাপ্টারের একটা টপিক পারতেছ না, তোমার টপিকটা খুললে যদি না দাগানো থাকে তাহলে কিন্তু বহু সমস্যা ফেস করবে, যে কোনখান থেকে কতটুকু পড়া উচিত, কোনটা থেকে কতটুকু দেখা যাওয়া উচিত, এটা তুমি বুঝবা। কিন্তু দাগানো থাকলে স্পেসিফিকলি তুমি বুঝতে পারবা, শব্দ বিন্যাসগুলো বুঝতে পারবা, যে কোন কোন শব্দ বিন্যাস থেকে কোয়েশ্চেন আসে, সেই বিন্যাসগুলো বুঝতে পারবা, এবং জিনিসটা খুবই হেল্পফুল হবে। তো ভাই আমার সুন্দর করে বই দাগাই দিত, এই বিষয়ে আমি একটু প্যারামুক্ত থাকতাম যে আমার নিজের কোনো বই দাগাইতে হতো, ভাইয়া দাগাই দিত আর ভাইয়া সুন্দর করে বোঝাই দিত, যার কারণে বায়োলজিতে খুব একটা আমার বেশি আলাদাভাবে সময় স্পেন্ড করতে হয়নি। তো যেটা এই ভাইয়ার কাছে না করলে হয়তো বা নিজের বায়োলজি পড়তে একটা আলাদা চাপ থাকতো, কিংবা 10-12 ঘন্টা লাগতো একটা চ্যাপ্টার পড়তে, সেক্ষেত্রে দেখা যেত ভাইয়া 2 ঘন্টা একটা পড়া বুঝিয়ে দিয়ে গেছে, একটা চ্যাপ্টার শেষ করে দিয়ে গেছে, আমার সর্বোচ্চ 4 ঘন্টা লাগতেছে জিনিসটা মেকআপ দিতে। এরপরে এইটুকু বলতো যে আমি যদি একটা চ্যাপ্টার পড়াতাম, আমি একটা চ্যাপ্টার পড়ানোর পরে তোমার বাসায় করতে কত ঘন্টা সময় লাগতো একটু বলো তো? সর্বোচ্চ 3.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম। চ্যাপ্টার এখন বড় ছোট তো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার যদি ছোট হয় তাহলে 3 ঘন্টা লাগতো, চ্যাপ্টার যদি একটু বড় হইতো এই ক্ষেত্রে আর একটু সময় বেশি লাগতো, 4 ঘন্টা, 4 ঘন্টা 4.5 ঘন্টার উপরে জীবনেও লাগতো না। এবং আমি আবার ওর ক্ষেত্রে একটু টাইমটা মানে আরো বেশি, মানে একটু বেশি লাগে ফেলছে 3 ঘন্টা, তার কারণ ও হচ্ছে বায়োলজিতে একটু কমই পড়ছে এইচএসসির মধ্যে, কারণ ওর হচ্ছে ম্যাথ করতে হয়েছে, মানে ওর A+ পাওয়া লাগতো। তো আমার বায়োলজি অপশনাল সাবজেক্ট ছিল, এবং যেহেতু তখন শর্ট সিলেবাসের পরীক্ষা ছিল, অপশনাল পরীক্ষা কিন্তু ছিল না, ওই ক্ষেত্রে আমি বায়োলজি একদমই পড়ি নাই, একদমই সে এইচএসসি সময় বায়োলজি পড়ে না। সো যে ব্যক্তিটা বায়োলজি একদমই পড়ে নাই, আমি পড়ানোর পরে তার 3 ঘন্টা সময় লাগছে বা 2 ঘন্টা সময় লাগছে পড়তে। আর যারা একটু আগে থেকে পড়ছে, মানে ওই জিনিসটা তার মেইন সাবজেক্ট ছিল, তার সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে আমার স্টুডেন্টদের ফিডব্যাক ছিল এটা। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা হলো, দেখি কি কমেন্ট করছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস হবে, আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের যে গ্রুপের নিয়মিত লাইভ ক্লাস, সেটা ইনশাল্লাহ ক্লাস হবে 9:30টাতে বলছিলাম। ইনশাল্লাহ আমি যদি 9:30টাতে নাও পারি, আমি 10টাতে অবশ্যই ক্লাস নিব, আমি ক্লাস নিব, রাতটা আমি ক্লাস নিব। আর কিছু অ্যাড করতে চাও কিনা জুনিয়রদের জন্য? তুমি বলো, তোমার জীবন দর্শন থেকে তুমি জুনিয়রদেরকে কিছু বলতে চাও কিনা?
তোমার কোনো জীবন দর্শন আছে কিনা যে আসলে যেটা তুমি ফলো করো, বা তুমি কি মনে করো যে কোনো জুনিয়রের সেই জীবন দর্শন ফলো করা উচিত? বলো। আচ্ছা, জীবন দর্শন সম্পর্কে তো বললামই যে সবার উচিত মানে ধর্মকর্মে লিপ্ত থাকা, ইবাদত করা, মহান আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আমার যাতে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, কারণ তোমার বাবা মা কিন্তু জীবন দিন শেষে দর্শন অনেক বলতে আমি থাকতেছে। এটুকু বোঝাতে যাচ্ছি যে সর্বোপরি তুমি বলো যে আসলে লাইফের তো আপস এন্ড ডাউন থাকে, তাই হ্যাঁ, না? আছেন। তাইলে লাইফে কি হাল ছাড়া উচিত, নাকি সর্বদা বেটারমেন্ট, যদি কোনো অপশন থাকে বেটারমেন্টের দিকে যাওয়া উচিত সর্বদা? কোনো সময় হাল ছাড়া উচিত না, সবসময় বেটারমেন্ট অপশনের দিকে দৌড়াবা। মানে সবসময় তোমার টেন্ডেন্সি থাকবে আমি কিছু না কিছু করবো, আমি কিছু best না এর কিছু দিকে করতে যাবো, হবে। ঠিক। হ্যাঁ, আমি তুমি best এর বারবার দিকে বেরো যাবো। যাবা, এটা নিশ্চিত। তুমি যে খুবই হার্ড ওয়ার্ক করলে তুমি যে ওইটা দাঁড়াইতে পারবে এরকম না, একবার এটা ওঠে না। এই যে দেখো বারবার তোমার করতে ওই হবে। ভাইয়া কি করলো, ও কিন্তু একটা আমার বাংলাদেশের, আমার বাংলাদেশ বা আমার যে সমাজ আছে, আমার সোসাইটি মেডিকেল এবং বুয়েট এবং ঢাবিকে তারা মানে ভালোর মানদণ্ড ধরে, বেস্ট ধরে, এগুলিকে কি ধরে, বেস্ট ধরে। তো ওর সবাই চায় আমার লাইফটা বেস্ট হোক, ওর লাইফে বেস্টটা চাইছে মেডিকেল, বা তার মেডিকেল হয় নাই, কারণ আসলে তার 7.5 কাটা যায় জিপিএর জন্য, সো তার মেডিকেল হয় না। কিন্তু দেখো সে আবার বেস্টটা পায় না, কিন্তু এখন সে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি পড়বে, টিপলি পড়বে। এটা কি খারাপ কিনা ভাই? রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি টিপলি থেকে পড়ে তো কেউ তেমন বসে থাকে না ভাই। আমার নিজের দেখা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি থেকে পড়া একটা ভাই বের হয়েছে, সে যথেষ্ট স্মার্ট, দেখতে যেমন সুন্দর, কথাও সুন্দরভাবে বলতে পারে ভাইয়া। সে এমন কোনো ব্যাংক নাই সেখানে সে জব করে নাই সিনিয়র প্রোগ্রামার হিসাবে, দেন সে বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্টেও জব করে। বাট সে ভাইয়ার আমি দেখতাম তার প্যাশন ছিল কি, পড়ানো। সে বাচ্চা কাচ্চাদের খুব ভালোবাসতো, মানে সে আমার মতো যে পড়াইতে ভালোবাসে। ভাইয়া দেখে আইসিটি টিচার হয়ে গেছে গোপালগঞ্জ সরকারি কলেজে, সে আইসিটি টিচার হয়েছে। দেখো মানুষ যদি চেষ্টা করে না ভাই, তাহলে সে যে কোনো পর্যায় থেকে যে কোনো জায়গাতে ভালো করতে পারে। বেস্টটা না হোক, বেটারটা পাইলেও কি খারাপ? না, এই ছেলেটা আজকে যদি আর সিএসসি তে ভর্তি হয়, ওরে কি কেউ ফেলতে পারবে? ওর টিপলিতে পড়লে ওরে কেউ ফেলতে পারবে? কি হয়েছে এমন, মেডিকেলে না পড়লে কি হবে ভাই? সে তার লাইফকে কতটা বেটার করে ফেলছে, অথচ দেখো তার ভালো করার কথাই ছিল না। যার ভাই কোনো নম্বরই নাই, ওই যে জিপিএর নম্বরের জন্য ইউনিভার্সিটিগত নম্বর কাটছে। এই জিপিএর পুরো নম্বর থাকলে ওর পজিশনটা কত ভালো হতো বলো তো? ওর পজিশন প্রায় মনে হয় কতর মধ্যে, 120-এর মধ্যে চলে আসতো। না, আমি হচ্ছে জিপিএ নেই, তবে জিপিএ নাই। জাহাঙ্গীরনগরে আরো আগে আসতো না? আচ্ছা, আদিতে জিপিএ নাই, বা জাহাঙ্গীরনগরে আরো আগে আসতো। দেখো তো এই যে ব্যাপারগুলা, এইগুলি অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ। বাট ভাই অবশ্যই অবশ্যই যদি জীবনে একটু কোনো জায়গাতে ডাউন থাকে, হোক এসএসসি বা এসএসসিতে একটু জিপিএ কমও থাকে, তোমার আটমোস্ট তোমার চেষ্টা দ্বারা এবং পড়ার প্রতি ভালোবাসা, সাধনা দ্বারা, ইচ্ছা শক্তি দ্বারা অবশ্যই ভালো করা সম্ভব এবং সেই টার্গেটে পৌঁছানো সম্ভব। তুমি সেই টার্গেটে না পৌঁছাতে পারলেও সেকেন্ড টার্গেটে পৌঁছাতে পারবা, এবং যে প্ল্যাটফর্মটাও তোমার অনেক বড় প্ল্যাটফর্ম, সেখান থেকে তুমি নিজেকে উপর জায়গাতে নিয়ে যাওয়ার অপশন পাবা, যথেষ্ট অপশন পাবা। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা হলো, অনেক কিছু হলো, অনেক কিছু জানলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। তো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইস্তিয়াক্স বাই স্কুল, এবং তোমরা সেখানে সাবস্ক্রাইব করো, এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেলের নেই, ইস্তিয়াক্স বাই স্কুল, সেখানে তোমরা জয়েন হইও, এবং যে কোনো সাহায্য যদি দরকার হয় আমাকে নক করো, ফোন দিও, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু সম্ভব সাহায্য করার, এবং আমি চেষ্টা করব আমার যেন লাভ না দেখে আমি সহায়তা করতে পারি। মানে রিজিক তো আল্লাহর হাতে আসলে। তো আমি একটা জিনিস দেখছি যে আমার একটা, আমি যখন আমি তো পড়াই আসলে, দেখো আমিও একটা টিচারের মতোই, আমি এর বাইরে না, বলতে পারো একটা ব্যবসায়িক মানুষই। বাট আমি একটা জিনিস আমার লাইফে খুব ভালোভাবে ফলো করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রিজিক কখনো কমে না, রিজিক কখনো কমে না। সো আমি এই থিওরি থেকে মানুষ যদি হেল্প চায়, তাহলে আমার স্বার্থটা না দেখে, আমার লাভটা না দেখে, যেটা সত্য আমি ওটাই বলি। আর যদি ওটা সত্য না হতো, ওই যে বিভিন্ন যে বই পড়ছে বা যা যা পড়ছে সব বলে দিল না, ওইটা বলতো না, ও খালি আমার গুণগান করছে। এই দেখো, ও জাস্ট আসছে, আসে আমার জানাও না, ও সে সলিমুল্লাহতে পৌঁছায় আমারে ফোন দিচ্ছে, ভাইয়া আমি আপনার সলিমুল্লাহ আসছি। আমি ঘুম থেকে উঠে ওর জন্য কোনো মতে এই যে ফুলের তোড়াটা নিয়ে
ওর জন্য মিষ্টি নিয়ে আমি চলে আসছি, সেও আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো আমারে বলতেছে ভাইয়া আমি কি বলবো, এই লাইভ শুরু মানে লাইভ শুরু করার পূর্বে সে বলতেছে ভাইয়া আমি কি বলবো। তাই বলছে তুমি ওই যে যা যা প্রশ্ন, আমি যা যা কোশ্চেন করবো, যা যা সত্য তুমি তাই বলবা, কোনো মিথ্যা বলতে হবে না। আসলে লেখাপড়া এমনই হোক না কেন ভাইয়া, লেখাপড়া এমনই হোক, টাকা তো আসবেই ভাই, এমনি তো টাকা ইনকাম হয় ভাই, এত টাকা দিয়ে লাইফে কি হবে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালো থাকি, আমার শরীর যেন সুস্থ থাকে, আমার আব্বা আম্মু যেন ভালো থাকে। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, শুভকামনা থাকলো, তোমরা অনেক বড় হও, তোমাদের সবটাই সমান বড় হও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।